আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ট্রান্সলেশন ফুল কোর্সের ডে 7-এ আজ আমরা জানবো ডেইলি 20 ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সম্পর্কে। সো আজ আমরা আমাদের প্রথম 20টা ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সম্পর্কে জানবো, এবং এগুলো বলার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। সেটা হলো, গুরুত্বপূর্ণ বলতে সেরকমভাবে কম্পিটিটিভ পরীক্ষায় কোনো কিছুই নেই। সেক্ষেত্রে ট্রান্সলেশন বলতে যে কোনো জায়গা থেকেই আসতে পারে। আমরা এর আগে 6টা ক্লাসে টেকনিক নিয়ে কথা বলেছি। তুমি যদি এই টেকনিকগুলো ভালো করে জানো তাহলে কিন্তু তোমাকে যে কোনো জিনিসের আনসারই তুমি দিতে পারবে। এই বাকি লেসনগুলোতে আমরা 20 ইম্পর্টেন্ট ট্রান্সলেশন বলতে যা বুঝাবো সেটা হলো, এগুলো বলার পাশাপাশি আমরা এগুলো কিভাবে এসেছে এবং এগুলো থেকে কিভাবে আমরা পার্থক্য করে অন্য জিনিসগুলো দিতে পারি সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করে বলবো। সো তোমাদের যেটা ভালো হবে সেটা হলো, তোমরা যখন এই জিনিসগুলো দেখবে তখন কিন্তু তুমি খুব ভালো করে বুঝবে যে এই জিনিসটার পাশাপাশি যদি একদম সিমিলার কোনো কিছু এসে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু পারবে। তো বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে এবং তার পাশাপাশি এই জিনিসগুলো নিজে ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। চলো আমরা প্রথমটা শুরু করি। বিভিন্ন বিচারক বিভিন্ন মত দিয়েছেন। সো আমরা কিন্তু অলরেডি জানি যে বিভিন্ন বিচারক বিভিন্ন মত দিয়েছেন। এটা আমার যদি মিনিং করতে হয় তাহলে আমাকে সবগুলো জিনিস ভোকাবুলারি জানতে হবে। সো বিভিন্ন মানে কি? ডিফারেন্ট। বিচারক মানে কি? জাজেস। আবার মত মানে কি? অপিনিয়ন্স। দেওয়া মানে কি? গিভেন। এখন এই জিনিসগুলো আমি যখন এক্সাম্পল করবো, এই জিনিসগুলো আমার জন্য কিন্তু খুবই ইজিয়ার হয়ে যাবে যদি আমি সেন্টেন্স স্ট্রাকচার এবং কোথায় কোন টেন্স ব্যবহার করতে হবে সেই জিনিসটা সম্পর্কে জানি। এখন আমাকে এই জিনিসগুলো সম্পর্কে জানতে হলে কি করতে হবে? আমাদের প্রথম লেকচারেই কিন্তু আমরা কথা বলেছি এই টেন্স নিয়ে। সো জিনিসগুলো খুব ভালো করে নিজে মনে রাখবে এবং আমরা এটা একটু বলে দিচ্ছি। দেখো, বিভিন্ন বিচারক মানে ডিফারেন্ট জাজেস। যেহেতু মত দিয়েছেন সেহেতু হ্যাভ গিভেন, অর্থাৎ অলরেডি দিয়ে দিয়েছে। সো ডিফারেন্ট জাজেস হ্যাভ গিভেন ডিফারেন্ট অপিনিয়ন্স। এখন এখানে যদি এরকম না হয় হতো বিভিন্ন বিচারক একটা মত দিয়েছেন, তাহলে হতো ডিফারেন্ট জাজেস হ্যাভ গিভেন ওয়ান অপিনিয়ন। ডিফারেন্ট অপিনিয়ন্স মানে হচ্ছে অনেকগুলো অপিনিয়ন, আর ওয়ান অপিনিয়ন মানে হচ্ছে একটা মাত্র মত। এবার আসো সেকেন্ডটিতে, শীত এসে গেছে। সো শীত এসে গেছে এটার মানে হচ্ছে উইন্টার ইজ অ্যাবাউট টু কাম। উইন্টার ইজ অ্যাবাউট টু কাম। এখন এখানে যদি শীত না থেকে বসন্ত থাকতো তাহলে আমরা লিখতাম স্প্রিং ইজ অ্যাবাউট টু কাম। যদি এখানে হেমন্ত থাকতো তাহলে আমরা লিখতাম অটাম ইজ অ্যাবাউট টু কাম। সো মেইন কথা হলো এখানে তোমাকে ভোকাবুলারিগুলো কিন্তু জানতে হবে। এবার আসো 3 নাম্বারটাতে, শীতের রাতে শিশির পড়ে। সো যে শীতের রাতে শিশির পড়ে, এখানে কিন্তু আমরা সবগুলো জিনিসের মানে যদি জানি এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। শিশির মানে কি? ডিউ ড্রপস। এই যে শিশির কণাটা এটা হচ্ছে ডিউ ড্রপস, এবং পড়ে ফল অ্যাট উইন্টার নাইট, অর্থাৎ শীতের রাতে। সো এখানে যদি আমরা অন্য কোনো কিছু নিয়ে কথা বলতাম, যেমন এই শীতকালেই কিন্তু শুধু শিশির পড়ে না, শীতকালের আগে এবং পরের যে কালগুলো আছে সেগুলোতেও কিন্তু অল্প অল্প করে শিশির পড়তে পারে। সেক্ষেত্রে এরকম যদি লিখে থাকতো হেমন্তের রাতে শিশির পড়ে, তাহলে আমরা কি লিখতাম? ডিউ ড্রপস ফল অ্যাট অটাম নাইট। সো এখানে যদি এরকম থাকতো যে শীতের সকালে শিশির পড়ে, তাহলে আমরা লিখতাম ডিউ ড্রপস ফল অ্যাট উইন্টার মর্নিং। এবার আসো 4 নাম্বারটিতে, কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করছিলেন। সে যে জমি চাষ করছিলেন এটা মানে কি? এটা হচ্ছে একটা ফাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ফাস্টে কাজটা চলতেছিল। সো এখানে আমরা বলবো দ্য ফার্মার ওয়াজ কাল্টিভেটিং হিজ ল্যান্ড উইথ এ ফ্লাগ। ফ্লাগ মানে কি? লাঙ্গল। এই ফার্মার মানে কি? কৃষক। তারপর হচ্ছে কাল্টিভেটিং হিজ ল্যান্ড মানে হচ্ছে জমি চাষ করা। সো যেহেতু এই কাজটা করছিলেন, অর্থাৎ আমরা যদি বলি তাহলে হচ্ছে এটা ফাস্ট কন্টিনিউয়াস, এই জন্য আমরা বলছি দ্য ফার্মার ওয়াজ কাল্টিভেটিং হিজ ল্যান্ড উইথ এ ফ্লাগ। এবার আসো 5 নম্বরে, আমার বন্ধুকে কি সঙ্গে আনতে পারি। এখানে তুমি একটা অনুমতি চাচ্ছ, আর আমরা জানি আমরা কিন্তু অনুমতি চাই মে আই দিয়ে। সো মে আই, এখন আনতে পারা মানে কি? ব্রিং। আর যেহেতু বন্ধু সেহেতু মাই ফ্রেন্ড, সেহেতু আমরা বললাম মে আই ব্রিং মাই ফ্রেন্ড উইথ মি। এখন এখানে যদি আমার বন্ধু না থেকে আমার ভাই হতো তাহলে আমি কি বলতাম? মে আই ব্রিং মাই ব্রাদার উইথ মি। যদি আমার বোন হতো মে আই ব্রিং মাই সিস্টার উইথ মি। যদি আমার মা হতো তাহলে আমি এই ফ্রেন্ডের জায়গায় মাই মাদার লিখতাম। এবার আসো 6 নাম্বারটিতে, এই খবরটি শুনলে নিশ্চয়ই আমার মা রাগ করবেন। সো এই যে খবরটা, এই খবরটা মানে কি? আমরা কি বলবো? দিস নিউজ। তো আমরা এটাকে যেটা লিখতে পারি সেটা হলো মাদার উইল সার্টেনলি, মা অবশ্যই বা মা নিশ্চয়ই, বিকাম এংরি রাগ করবে, ইফ শি হিয়ার্স দিস নিউজ যদি সে এই কথাটা শুনে। তো এই খবরটি শুনলে মা নিশ্চয়ই রাগ করবে, এটা যেহেতু একটা ফিউচার তো এই জন্য আমরা বলছি মাদার উইল সার্টেনলি বিকাম এংরি ইফ শি হিয়ার্স দিস নিউজ। এবার আসো 7 নম্বরে, ছেলেগুলো সারাদিন ক্রিকেট খেলতেই থাকবে। এই যে খেলতেই থাকবে এটা কিন্তু তুমি একটা ফিউচার জিনিস বুঝাচ্ছ, আর আমরা কখন খেলতেই থাকবে বলি, অর্থাৎ ভবিষ্যতে একটা কাজ শুরু হয়ে কখন শেষ হবে এটা বলা নেই। সো এই জন্য আমরা বলছি দ্য বয়েজ উইল বি প্লেয়িং ক্রিকেট অল ডে।
দ্য বয়েজ উইল বি প্লেইং ক্রিকেট অল ডে। তোমরা যদি আমাদের প্রথম লেকচারটা খুব ভালো করে শুনে থাকো, সেখানে কিন্তু আমরা এই টেন্স নিয়ে প্রত্যেকটা জিনিস কথা বলেছি। এখন তুমি আসো, চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে। সো পাইকারি ব্যবসা মানে কি? হোলসেল বিজনেস। এবং চট্টগ্রাম, তোমরা কিন্তু জানো এখন কিন্তু আমরা চিটাগাং লিখি না, আমরা লিখি চট্টগ্রাম। সেক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু চট্টগ্রামে লিখতে হবে। সো চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে, এটার মানে হচ্ছে হি হ্যাজ এ হোলসেল বিজনেস ইন চট্টগ্রাম। সো এই জিনিসগুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। এখন এখানে যদি পাইকারি না থেকে খুচরো হতো, তাহলে তুমি কি বলতে? পাইকারি হলো হোলসেল, খুচরো হলো রিটেল। তার মানে আমরা বলতাম হি হ্যাজ এ রিটেল বিজনেস ইন চট্টগ্রাম। এবার আসো, কারাগারে প্রতি 2 দিনে একবার ব্যায়াম করার নিয়ম ছিল। তো এই নিয়ম মানে কি? রুল। তার মানে আমরা বলবো এটাকে টু এক্সারসাইজ ওয়ান্স এভরি 2 days, অর্থাৎ প্রতি 2 দিনে একবার ব্যায়াম করা ওয়াজ দ্য রুল ইন প্রিজন। কারাগারে নিয়ম ছিল, তার মানে হচ্ছে কারাগারে প্রতি 2 দিনে একবার ব্যায়াম করার নিয়ম ছিল, এটার মানে হলো টু এক্সারসাইজ ওয়ান্স এভরি 2 days ওয়াজ দ্য রুল ইন প্রিজন। এবার আসো, সেদিন তাকে আমি কাঁদতে দেখেছি। সে যে আমি তাকে কাঁদতে দেখেছি, এটা কিন্তু আমি একটা আগের কথা বর্ণনা করছি। সো যেহেতু এটা আগের কথা, সেহেতু আমরা প্রেজেন্ট ইনফিনিটি লিখবো। তাই আমরা লিখলাম আই স হিম ক্রাইং দ্যাট ডে। তো আমরা কেন এখানে ক্রাইং লিখেছি? আমরা জানি আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটা যদি কোনো অ্যাডজেক্টিভ বোঝায়, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এখানে ক্রাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে কথাটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমি একটা অবস্থাতে তাকে দেখেছি। এজন্য আমি বলছি আই স হিম ক্রাইং দ্যাট ডে, সেদিন তাকে আমি কাঁদতে দেখেছি। এবার আসো, কোন দেশের মানুষ সবচেয়ে অলস? সো এটা তুমি একটা কোশ্চেন করছো। সো কোশ্চেন করার জন্য তোমাকে কি বলতে হবে? হুইচ কান্ট্রিজ পিপল আর দ্য লেজিয়েস্ট, মানে সবচেয়ে। সবচেয়ে মানে কি? আমরা সুপারলেটিভ ব্যবহার করি, তো আমরা জানি লেজি, লেজিয়ার, লেজিয়েস্ট। এই জন্য আমরা বলছি হুইচ কান্ট্রিজ পিপল আর দ্য লেজিয়েস্ট। এখন এখানে যদি অলস না থেকে পরিশ্রমী থাকতো, তাহলে আমরা বলতাম হুইচ কান্ট্রিজ পিপল আর দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস, মানে সবচেয়ে বেশি পরিশ্রমী। এবার আসো, হেমন্তে এলে মানুষ ঘর বানাবে। তার মানে হেমন্ত যখন আসবে তখন মানুষ ঘর বানাবে। সো ওয়েন অটাম কামস পিপল উইল বিল্ড দেয়ার হাউসেস, অর্থাৎ যখন এই অটাম আসবে, অটাম মানে কি? হেমন্ত। সো যখন অটাম আসবে তখন মানুষ তাদের ঘর বানাবে। সো এখানে যদি হেমন্ত না থেকে অন্য কোনো কাল থাকতো, তাহলে তুমি এখানে ওই কালের নামটা ইউজ করতে। তারপর আসো, ঘন্টার পর ঘন্টা তিনি সড়কে আটকে আছেন। হি হ্যাজ বিন স্টাক ইন দ্য রোড ফর আওয়ার্স। সো এই কাজটা কিন্তু শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, তাই আমরা বলছি হি হ্যাজ বিন স্টাক ইন দ্য রোড ফর আওয়ার্স। এবার আসো, রবিবার হইতে বৃষ্টি হইতেছিল। তার মানে এই যে বৃষ্টি হইতেছিল, এটা কি? আমরা একটা কাজ যেটা আগে হয়েছে সেটা আমরা বলছি। সো এই জন্য আমরা বলবো ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, অর্থাৎ সানডে থেকে বৃষ্টি হচ্ছিল বা হইতেছিল। এবার আসো, সৌভাগ্যক্রমে পরের বাসে আমি উঠতে পেরেছিলাম। তার মানে ফরচুনেটলি, ফরচুনেটলি মানে কি? সৌভাগ্যক্রমে। আই কুড গেট ইন টু দ্য নেক্সট বাস, আমি পরের বাসে উঠতে পেরেছিলাম। আরজ আলী মাতুব্বর বাংলাদেশের একজন বিস্ময়কর ব্যক্তিত্ব। তো আমরা লিখলাম আরজ আলী মাতুব্বর ইজ এ সারপ্রাইজিং পার্সোনালিটি অফ বাংলাদেশ। সারপ্রাইজিং পার্সোনালিটি মানে কি? বিস্ময়কর ব্যক্তিত্ব। তার মানে আমরা পুরোটা করলে হবে আরব আলী মাতুব্বর ইজ এ সারপ্রাইজিং পার্সোনালিটি অফ বাংলাদেশ। তার মানে হচ্ছে আরজ আলী মাতুব্বর ইজ এ সারপ্রাইজিং পার্সোনালিটি অফ বাংলাদেশ। এখন এখানে আরজ আলীর নাম না থেকে অন্য কারোর নাম যদি থাকতো, তাহলে আমরা তার নামটা ব্যবহার করতাম, ব্যবহার করে বলতাম ইজ এ সারপ্রাইজিং পার্সোনালিটি অফ বাংলাদেশ। এখন এই বিস্ময়কর না থেকে যদি অন্য কিছু থাকতো, সেক্ষেত্রে সারপ্রাইজিং এর জায়গায় আমরা অন্য কোনো কিছু ব্যবহার করতাম। তারপর আসো, আমি আম পছন্দ করি। সো আমি আম পছন্দ করি, এটার মানে কি? আই লাইক ম্যাঙ্গোস। খুবই ইজি। এখন এখানে যদি আম না থেকে অন্য কোনো কিছু থাকতো, সেক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতাম। এবার আসো, তারা সাগরের কাছে একটি কুটিরে বাস করত। সো সাগরের কাছে মানে কি? ক্লোজ টু দ্য সি, অর্থাৎ সাগরের কাছে। আর এই কুটির মানে কি? হার্ট। বাস করা মানে কি? লিভড। যেহেতু এটা একটা পাস্ট টেন্স, সেহেতু আমরা বলছি দে লিভড ইন এ হার্ট ক্লোজ টু দ্য সি। এবার আসো 19 নাম্বার এবং 20 নাম্বার। সো 19 নাম্বারে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। তো পুষ্টিকর খাদ্য মানে কি? নিউট্রিশিয়াস ফুড। নিউট্রিশিয়াস ফুড, নিউট্রিশিয়াস ফুড মানে হচ্ছে পুষ্টিকর খাদ্য। আর এটা যেহেতু আমরা একদম প্রেজেন্টের একটা কথা, যেটা একদম চিরন্তন সত্য, সো আমরা বলছি নিউট্রিয়াস ফুড ইজ গুড ফর হেলথ। এবার আসো শেষটা, বইটি কেমন কাটছে। এটা কিন্তু একটু ট্রিকি। বইটি কেমন কাটছে মানে হচ্ছে বইটি কেমন সেল হচ্ছে, সেই জন্য আমরা বলছি হাউ ইজ দ্য বুক সেলিং, বইটি কেমন সেল হচ্ছে। সো এইখানে বইটি কেমন কাটছে আর বইটি কেমন সেল হচ্ছে সেম কথা, হাউ ইজ দ্য বুক সেলিং। আমি আশা করি তোমরা এই লেসন থেকে এই 20টি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সম্পর্কে খুব ভালো করে জেনেছো এবং নিজেরা প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করবে। সো পরবর্তী ক্লাসেও আমরা 20টা ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।